আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশমের তোমার রসায়নের 4 নম্বর অধ্যায়, যেটা পর্যায় সারণী। সেখান থেকে একটা তোমার শিওর ভাবে বোর্ডে বোর্ডে একটা কোশ্চেন আসবে এসএসসি তে। আর তোমার 2টা এমসিকিউ আসার খুব সম্ভাবনা রয়েছে, 2টা থেকে 3টা এমসিকিউ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা। আমরা খুব ভালোভাবে একদম বেসিক থেকে শুরু করে পুরো সিকিউ, যেটা আর কি এসএসসির জন্য যতটুকু দরকার সেটুকু আমরা শিখবো। এখন আসো, যদি আমরা প্রথমে যাও আমরা বইকে ফলো করে আগাবো। হ্যাঁ, এখন বইয়ের ভিতরে দেখবা যে অধ্যায় প্রথমে 4.1 দেওয়া আছে। হ্যাঁ, 4 নম্বর অধ্যায় খুলো এবং 4.1 দেওয়া আছে। দেখবা 4.1 এর সেকেন্ড প্যারা, প্রথম 3-4টা লাইনের পরে প্রথম প্যারার পরে সেকেন্ড প্যারায় একটা লাইন আছে। দেখবা যে 1789 সালে ল্যাবোসিয়ে, হ্যাঁ 1789 সালে ল্যাবোসিয়ে নামক বিজ্ঞানী কি করতেছে, এই যে ল্যাবোসিয়ে বিজ্ঞানী এবং 1789 সাল, এই দুইটা জিনিসকেই দেখাও। হ্যাঁ, তাহলে বিজ্ঞানী ল্যাবোসিয়ে, দেখবা যে 1789 সালে কি করছে, ধাতুকে 2 ভাগে ভাগ করছে, মানে তোমার পদার্থকে, হ্যাঁ পদার্থকে 2 ভাগে ভাগ করতেছে। সেটা কি, ধাতু এবং অধাতু। এইটা জিনিসটা আমাদের দেখাবা, একদম সহজ কিন্তু এটা দেখাবা। হ্যাঁ, তারপরে দেখবা যে তারপরের আর একটা প্যারায় 1829 সালে, 1829 সালে কি করছে, ডোবেরাইনার, ঠিক আছে 1829 সালে, এই সালটা লাগবে না, হ্যাঁ এটা কাটবা। এবং এই সালে কি করতেছে, 1829 সালে ডোবেরাইনার নামক একজন বিজ্ঞানী, হ্যাঁ ডোবেরাইনার, এই ডোবেরাইনার বিজ্ঞানী কি করছে, ত্রয়ী সূত্র, হ্যাঁ ত্রয়ী সূত্র। দেখবা যে লাস্টে ওই প্যারারই লাস্টের দিকে লেখা আছে যে ত্রয়ী সূত্র ব্যাখ্যা করে। এখন ত্রয়ী সূত্রটা কি, এখন দেখবা যে ত্রয়ী সূত্র যদি আসো, যে ত্রয়ী সূত্র, হ্যাঁ তাহলে ত্রয়ী সূত্র কি বলতেছে, সরি, হ্যাঁ এটা ত্রয়ী সূত্র এটা ব্যাখ্যা করে। এখন ত্রয়ী সূত্র কি জিনিস, দেখো একটা যদি এরকম এই ডোবেরাইনের বিজ্ঞানী ইনি কিছুক্ষণ দেখলো যে 3টা মৌল, হ্যাঁ যদি পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় বা মানে একই গ্রুপ, ঠিক আছে একই গ্রুপের, যেরকম দেখো এই ক্লোরিন দিছে তোমাদের ক্লোরিন, ব্রোমিন এবং কি আয়োডিন আছে না 17 নম্বর, এটা কি 17 নম্বর গ্রুপের ভিতরে দেখবা, 17 নম্বর গ্রুপে পর্যায় সারণীর ভিতরে 17 নম্বর গ্রুপে এই ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই 3টা মৌল আছে। এদের ক্ষেত্রে লক্ষ্য করছে যে এদের ভর, এই ক্লোরিনের এবং আয়োডিনের ভর, ত্রয়ী সূত্র যেটাকে বলতেছে, যে প্রথম এবং তৃতীয় তার ভর যদি যোগ করে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে মাঝেরটার ভরের সমান হয়। এখন যদি তুমি পর্যায় সারণীটা খেয়াল করো, পর্যায় সারণীতে ক্লোরিনের তো আমাদের কত 17.5, তাই না, বের করো। ক্লোরিনের ক্লোরিনের কত 35.5, আর আয়োডিনের কত, দেখো আয়োডিনের ভর দেওয়া আছে 127, ঠিক আছে 127। এই যে এই দুইটা ভরকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এই মাঝেরটার ভরের সমান হবে। তুমি ভর তো পারমাণবিক সংখ্যার উপরে দেখবা যে পর্যায় সারণী এসে কি ডান পাশের একদম উপরের দিকে কি আছে, তোমার পারমাণবিক ভর আছে। তাহলে এইটা কত হবে 80, এই যে তাহলে 80, এই মাঝেরটা কত 80 না। এখন এই দুইটাকে যদি যোগ করো, যেরকম কত 35.5 প্লাস 127, দেখা যাচ্ছে কিনা এই পাশে 127/2, এইটা যদি করো তাহলে এই যে তোমার মাঝেরটার ভরের সমান হবে। তাহলে প্রথমটা এবং কি 3 নম্বরটা, প্রথমটা এবং 3 নম্বরটার ভর যদি যোগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে মাঝেরটার ভরের কি হবে, সমান হবে। এইটাকে বলতেছে ত্রয়ী সূত্র, ঠিক আছে। আমাদের ত্রয়ী সূত্রটা অনেক সময় লিখতে আসে যে দেখবা যে কত 3 নম্বর প্যারার ভিতরে 3 নম্বর লাইনে, হ্যাঁ খেয়াল করো, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হয়। এইটাকে বলতেছে কি, অর্ধেক বা তার কাছাকাছি। হ্যাঁ, একেই ডোবেরাইনের ত্রয়ী সূত্র বলে। একদম যে এটা যে 80 হবে এমন না, 80.5 হইতে পারে, 82 হইতে পারে, 81 হইতে পারে বা 79 হইতে পারে, ঠিক আছে। এরপরে দেখো, তারপরে তোমাদের বলতেছে যে কত নম্বর প্যারা এটা,
5 নম্বর প্যারায়, হ্যাঁ 5 নম্বর প্যারায় দেখবা যে 1869 সালে, হ্যাঁ 1869 সাল, হ্যাঁ 1869 সালে বিজ্ঞানী হচ্ছে কি মেন্ডেলিভ, হ্যাঁ বিজ্ঞানী মেন্ডেলিভ একটা সূত্র দেয়। সে এইটা মূলত আমাদের ছিল যখন দেখবা যে পর্যায় সারণী, এখন দেখতেছো 118টা মৌল আছে, হ্যাঁ বাট আগে পর্যায় সারণীতে মৌল ছিল হচ্ছে তোমার 63টা, হ্যাঁ সেখানে 63টা থাকলে 12টি ছিল আনুভূমিক সারি, অর্থাৎ এই যে এইদিকে আমরা পর্যায় এইদিকে থাকে না পর্যায় সারণীর, হ্যাঁ পর্যায় থাকে এইদিকে, আর এইদিকে যেটা থাকে এই উপর থেকে নিচের দিকে যে ঘরটা, এটাকে বলা হয় কি গ্রুপ। তাহলে এই পর্যায় ছিল আমাদের আগে ছিল 12টা, আর এই গ্রুপ ছিল কয়টা 8টা, আর তখন মৌল ছিল মোটে 63টা। আর এখন তখন এই বিজ্ঞানী মেন্ডেলিভ একটা সূত্র দেয়, হ্যাঁ এই সূত্রটাকে অনেক সময় পর্যায় সারণীর আগের সূত্র বলা হয়। যেমন হচ্ছে খেয়াল করো, বলতেছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের ভর বৃদ্ধির সাথে, এই যে ভর ছিল না আমাদের 35.5, 80 এবং 127 এরকম ভর, এই ভর বৃদ্ধির সাথে কি ক্রমান্বয়ে মানে ক্রমানুসারে আর কি বৃদ্ধি পায়, বা ক্রমানুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়, বা মনে করো পরিবর্তন হইতে থাকে, হ্যাঁ এটাকে বলতেছে আমাদের পর্যায় সারণী কি ভরের সূত্র বলা হয়, হ্যাঁ পর্যায় সারণী। তাহলে আসো যে আর এখন হচ্ছে সূত্রটা কি হবে, যদি বলা হয় আধুনিক পর্যায় সারণীর সূত্রটা লেখো, এটা আগে 9-10 এর বইতে ছিল প্রায় 19 সালের দিকে, 18-19 সালের দিকে এরকম নবম দশমের বইতে তোমাদের এইখানে লেখা ছিল যে পর্যায় সারণীর আগের সূত্র একটা ছিল, আর পরে আধুনিক সূত্র নামে একটা সূত্র আসতো। সেই সূত্রটা হচ্ছে যখন পর্যায় সারণীর, দেখো খেয়াল করো, পর্যায় সারণীর ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের সংখ্যার ভিত্তিতে কি হয়, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে ক্রম অনুসারে পরিবর্তিত হয়, এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। আর এইখানে তোমার এখন কি আছে জানো, এখন দেওয়া আছে মূলত মনে করো এখন দেওয়া হচ্ছে পর্যায় সারণী হচ্ছে কি ক্রমান্বয়ে কিসের সাথে বৃদ্ধি পায়, পারমাণবিক একটা আগে ছিল হচ্ছে ভর বৃদ্ধির সাথে, আমি প্রথম ঠিক লিখলাম না, ভর বৃদ্ধির সাথে, এই যে ভর বৃদ্ধির সাথে ক্রমানুসারে পরিবর্তিত হয়। আর এখন আছে হচ্ছে তোমার পারমাণবিক, মানে আধুনিক যেটা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, আচ্ছা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে ক্রমানুসারে পরিবর্তিত হয়, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপরে দেখো আমাদের হচ্ছে আর কি কি আছে, তোমাদের এইখানে জাস্ট এইটুকু হইলে হয়ে যাবে। তারপরে ওই যে নিচে দেখবা যে তারপরের নম্বর প্যারা হচ্ছে লাস্ট পৃষ্ঠার লাস্টের দিকের আগের প্যারাটায় দেওয়া আছে যে 63টি মৌল ছিল আগে, তারপরে 12টি কি পর্যায় ছিল এইদিকে, আর গ্রুপ ছিল কতগুলো 8টা গ্রুপ ছিল। আর এখন কয়টা গ্রুপ পর্যায়, এখন হচ্ছে 7টা পর্যায় আর কত 18টা গ্রুপ, এইগুলো আমাদের একটু এখান থেকে লাগবে। তারপরে পর্যায় সারণীটা দেওয়া আছে, পর্যায় সারণীর পরে চলে যাও, পর্যায় সারণীর পরে দেখবা যে ওই যে 1913 সালে, হ্যাঁ দেখবা যে পরে 64 নম্বর পৃষ্ঠা, তোমাদের কত 64 পৃষ্ঠা দেখবা সেকেন্ড প্যারায় যে 1913 সালে, 1913 সালে কে করছে বিজ্ঞানী মোসলে, হ্যাঁ বিজ্ঞানী মোসলে কি বলতেছে দেখো, ওই যে যেটা বললাম যে ভরের পরিবর্তে পারমাণবিক ভরের পরিবর্তে হচ্ছে কি পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলো সারণীতে সাজানো আছে, হ্যাঁ এইটা হচ্ছে কি এখনকার আধুনিক পর্যায় সারণী বলা হয়। আধুনিক পর্যায় সারণী কখনো যদি সংখ্যা আসে তখন এটা সূত্রটা আসে, তখন সূত্রটা লিখতে হবে যে 1913 সালে মোসলে কি করছে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজায়, হ্যাঁ মানে তোমার পর্যায় সারণীটা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজায়, হ্যাঁ বিজ্ঞানী মোসলে। এরপরে চলে যাবা 65 পৃষ্ঠা, 64 পৃষ্ঠা আর লাগবে না, 118টা মৌল আছে তুমিও জানো। আর এখানে তারপরে সেকেন্ড একটা প্যারায় ছিল, ওইটা আপাতত দরকার না, হ্যাঁ আমরা মেন জিনিসগুলো পড়ে যাই কারণ ছোট করে ভিডিওটা ছোট করতে হবে। আচ্ছা এরপরে চলে আসো 65 পৃষ্ঠার ভিতরে দেখবা যে 65 পৃষ্ঠা তোমাদের বইতে 65 পৃষ্ঠায় কি আছে, যে পর্যায় সারণীর বর্ণনা দিচ্ছে, যে পর্যায় সারণীতে কয়টা পর্যায় সারণীতে পর্যায় আছে হচ্ছে পর্যায় আছে 7টি, গ্রুপ আছে কয়টা গ্রুপ আছে 18টি, ঠিক আছে।
এখন এই গ্রুপ আছে 18টি। এখন যদি তুমি পর্যায় সারণী বের করো, পর্যায় সারণীটা বের করো, পর্যায় সারণী বের করলে দেখবা যে এখানে একটু খেয়াল করো, হ্যাঁ পর্যায় সারণীটা খেয়াল করলে তুমি যদি প্রথমে দেখো এরকম একটা জিনিস ছিল, তাই না? এখানে ছিল হাইড্রোজেন, আর ওই যে 18 নম্বর গ্রুপ যেটা, এটা এখানে এখানে ছিল কি হিলিয়াম, তাই না? তারপরে দেখবা লিথিয়াম আছে এখানে, তারপরে হচ্ছে কি বেরিলিয়াম, তারপরে হচ্ছে এটা কিন্তু 18 নম্বর গ্রুপ, হ্যাঁ 18 নম্বর গ্রুপে দেখবা যে পর্যায় এটা আছে, আর এটা আছে 1 নম্বর গ্রুপে, 1 নং গ্রুপ, ঠিক আছে 1 নং গ্রুপে। এখন এই যে এইটা লিথিয়ামটা এই হাইড্রোজেনের সোজায় আর কি, হ্যাঁ তারপরে হচ্ছে দেখবা যে বেরিলিয়াম আছে এখান থেকে, হ্যাঁ তারপরে বোরনটা শুরু হইছে আর কি 13, এখানে 13 নম্বর গ্রুপ দেখবা 13 ঠিক প্রথম পর্যায়েতে কিছু নাই, প্রথম পর্যায়েতে কিছু নাই, সেকেন্ড পর্যায়েতে এখান থেকে বোরন শুরু হবে, হ্যাঁ বোরন, তারপরে হচ্ছে কি আস্তে আস্তে আর কি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এইখানে নিয়ন পর্যন্ত। এখন আমাদের একটু খেয়াল করতে হবে যে দেখো যে ডি নম্বর অপশন দিয়ে তোমাদের একটা জিনিস দিছে, দেখো পর্যায় 1 ও শুধু 2 পর্যায় 1 এ, হ্যাঁ এই যে পর্যায় এটা কি 1 না, তাহলে পর্যায় 1 এ কি প্রথম 2টা মৌল আছে, ঠিক আছে হাইড্রোজেন ও হিলিয়াম। তারপরে দেখবা যে 2 নম্বর পর্যায়ে, এটা 2 নম্বর পর্যায়ে, এখানে লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, আর এই বোরন থেকে শুরু করে কি এখানে বোরন থেকে শুরু করে নিয়ন, হ্যাঁ এই বোরন থেকে শুরু করে নিয়ন, মোট হচ্ছে কতগুলা, এখানে 2টা আর এখানে 6টা, মোট 8টা মৌল আছে কিন্তু। তাহলে এই পর্যায়ে আছে আচ্ছা তোমার কয়টা, 2টা মৌল, আর এই পর্যায়ে আছে হচ্ছে 8টি মৌল। এইভাবে দেখবা যে পর্যায় সারণীটা খেয়াল করো। তারপরে 3 নম্বর পর্যায়ে কতগুলো আছে, 3 নম্বর পর্যায় থেকে পরিপূর্ণ 18টা মৌল আছে, ঠিক আছে। এখানে হবে কোনটা, এখানে হবে হচ্ছে তোমার সোডিয়াম, সোডিয়াম থেকে শুরু করে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, হ্যাঁ তারপর হচ্ছে সিলিকন, এইভাবে খেয়াল করবা, এগুলো পড়বা। তারপরে শুরু করে কি এই পর্যন্ত এখানে দেখবা আর্গন, ঠিক আছে আর্গন, এই আর্গন আছে তাহলে 18 নম্বর গ্রুপে। ঠিক এইখানে কিন্তু আমাদের 18টা মৌলই আছে 3 নম্বর পর্যায়ে, খেয়াল করতে হবে এইগুলা কিন্তু 18টি মৌল আছে। এই যদি পর্যায় সারণীগুলো খেয়াল করতে না পারো তাহলে কিন্তু তুমি এখানে সিকিউ ধরতে গেলে সমস্যা হবে, কারণ উদ্দীপকে দেখবা যে সৃজনশীলের বেশিরভাগই উদ্দীপকে দেখবা যে একটা বক্স দিছে, এরপরে একটা ফাঁকা, তারপরে একটা মৌল দিছে, আবার একটা ফাঁকা, এই ফাঁকাগুলো কি চিহ্নিত করতে হবে, হ্যাঁ এগুলো যখন আমি বোর্ড কোশ্চেন সলভ করব তখন আমি তোমাদের বলে দিব, হ্যাঁ যে এটা এইভাবে হচ্ছে। এখন তুমি দেখবা যে 3 নম্বর পর্যায়টা কিন্তু, হ্যাঁ এটা 1, এটা 2, আর এটা কি 3 নম্বর পর্যায়গুলো। ঠিক 4 নম্বর পর্যায়ে দেখবা, 4 নম্বর পর্যায়ে শুরু হয়েছে কি পটাশিয়াম থেকে, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে কি স্ক্যান্ডিয়াম, হ্যাঁ টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, এইভাবে মোটমাট আস্তে আস্তে আগাইতে আগাইতে এখানে যায় কি হবে জিঙ্কে শেষ হয়। তোমার এইখানে 30টা মৌল না, এখানে যায় আর্গনের পরে ক্রিপ্টন, হ্যাঁ তাহলে ক্রিপ্টনে যায় শেষ হচ্ছে, ঠিক আছে এখানে যায় শেষ হবে কোনটা, ক্রিপ্টনে যায় শেষ হবে এইভাবে। তারপর 5 নম্বর পর্যায়টা একটু খেয়াল করবো, 5 নম্বর পর্যায়ে কি আছে, 5 নম্বর পর্যায়ে দেখবা 5 আর বিশেষ করে 5এও কয়টা 18টা মৌল, তাহলে আমাদের এখানে কয়টা মৌলটা আছে 18টি মৌল, ঠিক আছে। ও সরি 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 18টা এইখানে তোমার হচ্ছে 3 নম্বর পর্যায়ে মৌল হচ্ছে কয়টা, এখান থেকে হিসাব করে দেখবা যে সোডিয়াম থেকে শুরু করে আর্গন পর্যন্ত এখানে 8টি মৌল, ঠিক আছে এখানে 8টি মৌলই হয়, কিন্তু এই যে আর্গন 18 আর সোডিয়াম হচ্ছে কি 11, তাহলে 11 থেকে শুরু করে মোট 8টি মৌল আছে। এখানে কয়টা মৌল আছে, এখানে 18টা মৌল আছে। তারপরে এইখান থেকে দেখবা যে তোমার হচ্ছে কি এরপর দেখবা যে রুবিডিয়াম থেকে শুরু হয়েছে, এখানে রুবিডিয়াম থেকে শুরু হয়ে এখানে হচ্ছে কি জেনন। আমাদের এগুলো লাগবে না, জাস্ট একটু ধারণা থাকতে হবে যে কোথায় কয়টা মৌল, হ্যাঁ এগুলাই তো তোমাদের ওইখানে বর্ণনা করতেছে। আর 6 নম্বর আর 7 নম্বর পর্যায়ে কি 3 নম্বর গ্রুপে 15টা করে মৌল আছে। তোমরা একটু পর্যায় সারণীটা একটু খেয়াল করবা, এমনি অন্য আরেকদিন আলাদা পাবে। ওই সেই 3 নম্বর গ্রুপ, এখানে যে 3 নম্বরটা গ্রুপ থাকে এর ভিতর কি স্ক্যান্ডিয়াম, ওই যে তোমার হচ্ছে এটা কি 57 থেকে অর্থাৎ ল্যান্থানাইট সারি যেটা দিছে আর অ্যাক্টিনাইট সারি দিছে না, দুইটা দেখবা যে পর্যায় সারণীর নিচে ওই দুইটা কি এইখানের এই যে 6 নম্বর পর্যায়ে, এখানে যদি 6 নম্বর পর্যায়ে দাও 6 নম্বর পর্যায়ে 3 নং গ্রুপের ভিতরে অবস্থিত কিন্তু এই 15টা মৌল, হ্যাঁ এটা হচ্ছে ল্যান্থানাইট সারি। আর এইটা হচ্ছে কি 3 নম্বর, এইটাও কি এই 7 নম্বরে কি এখানে অ্যাক্টিনাইট সারি অবস্থিত 3 নং গ্রুপে,
এখানে খেয়াল করবা। তাহলে এইটুক আমাদের একটু পর্যায় সারণী একদম স্পষ্ট ধারণা থাকতে হবে। পর্যায় সারণী সম্পর্কে যদি তুমি ধারণা না রাখো তাহলে কিন্তু তুমি এই চ্যাপ্টার তো পারবাই না। না আমি দিছে দেখো পর্যায় সারণী, হ্যাঁ এই চ্যাপ্টার তো পারবাই না, পুরো 9-10 কেন ইন্টারে কোনোদিন মানে কোনো ঠিকঠাক কেমিস্ট্রি পারবা না। প্রতি পদে পদে শুধু কি তুমি এই জিনিসগুলো ফেস করবা, ঝামেলা ফেস করবা যে এটা কি ওইটা কি। হ্যাঁ আচ্ছা দেখো আমরা সামনে কি, তাহলে দেখবা যে ওই ডি এবং ই নম্বরে তোমাদের বলতেছে পর্যায় একে শুধুমাত্র কয়টা, দুইটা মৌল ছিল, হাইড্রোজেন আর হিলিয়াম। 1 নম্বর গ্রুপে হাইড্রোজেন, 18 নম্বর গ্রুপে হিলিয়াম। তারপরে 2 নম্বর পর্যায়ে দেখবা যে 2 নম্বর পর্যায়ে 3 নম্বর পর্যায়ে 8টা করে মৌল আছে, বুঝছো? 2 নম্বর পর্যায়ে এবং 3 নম্বর পর্যায়ে 8টি করে মৌল আছে। প্রথম গ্রুপে অর্থাৎ 1 এবং 2 এ 2টা মৌল করে, আর 13 থেকে শুরু করে 18তে 6টা করে মৌল আছে, ঠিক আছে? 2 নম্বর পর্যায়ে এবং 3 নম্বর পর্যায়ে। আর 4 এবং 5 নম্বর পর্যায়ে 18টা করে মৌল আছে, প্রত্যেকটাতেই মৌল আছে, হ্যাঁ প্রত্যেকটা গ্রুপেই মৌল আছে। আর 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে 6 নম্বরের 3 নম্বর গ্রুপ, 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ের ভিতরে 3 নং গ্রুপের ভিতরে দেখবে একটা বক্সের ভিতরে কি 15টা করে মৌল আছে, ঠিক আছে? আর বাদ বাকি গুলাতে আছে মোট 32টা করে মৌল থাকে, ওই 15 আর ওইদিকে 17টা গ্রুপে। তাহলে মোট 32টা করে মৌল। এই নিয়ে হচ্ছে আমাদের পর্যায় সারণী। এবং 6 নম্বর গ্রুপে যে 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে যে একটা বক্সের ভিতরে 15টা মৌল, ওই 15টা মৌল দেখবা যে নিচে লেখছে এবং ল্যান্থানাইড সারি হিসেবে একটা বক্স করে লেখা, মানে একদম পুরো একটা সারি। আর 7 নম্বর পর্যায়ের যে 3 নম্বর গ্রুপে ওইটাকে অ্যাক্টিনাইড সারি বলা হচ্ছে। আমি জাস্ট একটু ধারণা দিলাম। এবার আমরা কিন্তু মেইন টপিকস গুলোতে ঢুকবো, যে টপিকস থেকে কি শিওর ভাবে সৃজনশীল আসবে। এবং এটা মিস করলে কি তুমি আসলে এইটা যদি না বুঝো, ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তুমি এই অধ্যায়ের কোশ্চেন করতে পারবে না, মানে আনসার করতে পারবে না। হ্যাঁ এরপরে চলে যাও, আমরা মেইন টপিকসে যাই। সবথেকে গুরুত্বপূর্ণ একদম আসবেই যেটা, হ্যাঁ এটা হচ্ছে কি পর্যায় ও গ্রুপ সংখ্যা নির্ণয়। হ্যাঁ পর্যায় ও গ্রুপ সংখ্যা নির্ণয়। তাহলে এই যে পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় আমরা শিখব। এখন আসো, তাহলে যদি এইখান কিন্তু একদম মানে কি বলবো, এটা মাস্ট আসবেই এখান থেকে। এটা মনে করো একদম 100% দাও যে 100% একটা টপিকস, এইটা আর একটা টপিকস আছে যেখান থেকে তোমার শিওর ভাবে সৃজনশীল আসবে। আচ্ছা দেখো, এখানে আমরা পর্যায় সংখ্যা নির্ণয় এবং গ্রুপ সংখ্যা নির্ণয়ের, পর্যায় সংখ্যা নির্ণয়ের একটাই নিয়ম আর গ্রুপ সংখ্যা নির্ণয়ের 3টা নিয়ম, ঠিক আছে? পর্যায় সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি, যে কোনো একটা মূল্য নাও, মনে করো অ্যালুমিনিয়াম। এখন অ্যালুমিনিয়ামের যদি এইখানে তোমার এর অ্যালুমিনিয়ামের কত 13 না, হ্যাঁ অ্যালুমিনিয়ামের 13, তাহলে 13টা দিই এইখানে, ডান পাশে নিচে দিলাম। অ্যালুমিনিয়ামের 13 যদি দেখো, এর ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p 6 3s2 3s2 আর 3p1। দেখো এই যে দুইটা আছে প্রথমটায়, এই 2 2 4 এই ইলেকট্রন গুলো যোগ করতে হয় না পর্যায় সারণীর ক্ষেত্রে, তাহলে এই 4 6 তাহলে কত হলো 10, আর এই 2 আর 1 3 13। তাহলে এটা আমি অ্যালুমিনিয়ামের পর্যায় মানে তোমার ইলেকট্রন বিন্যাস করলাম। এখন ইলেকট্রন বিন্যাস থেকে কি পাবা দেখো, ইলেকট্রন বিন্যাসে দেখবা যে সর্বশেষ কক্ষপথ মানে সর্বশেষ প্রধান শক্তি স্তর কোনটা। প্রধান শক্তি স্তর যদি বলো, দেখো এই যে 3টা প্রধান শক্তি স্তর আছে, অর্থাৎ যদি তুমি চিত্র আঁকাও, এটা প্রথম শক্তি স্তর, এটা সেকেন্ড এবং কি এটা থার্ড। তাহলে প্রথম শক্তি স্তর দেখবা যে 2টা ইলেকট্রন যায়, পরেরটায় কয়টা 8টা যায়, আর কি এইটাই কটা যাবে 3টা যাবে না, কারণ কি অ্যালুমিনিয়ামের তো 13, অ্যালুমিনিয়ামের তো 13, তাহলে অ্যালুমিনিয়ামের 13। তাহলে এখানে দেখো শেষ যে শক্তি স্তরটা, মানে শেষ শক্তি স্তর কত আমাদের এখানে, যদি n সমান কত, তাহলে 3 পাইলাম আমরা, এটা 1 2 3। এবং এইখান থেকে এইটা দিয়েও তুমি বের করতে পারতেছো পর্যায় সংখ্যাটা। আর এইখান থেকে এই যে শেষ শক্তি স্তর, অর্থাৎ দেখো 1 আছে 2 আছে, এই 2 দ্বিতীয় শক্তি স্তর কোনটা এই 2টা আছে, আর প্রথম শক্তি স্তরে এইটা আছে। তাহলে আমাদের 3rd নম্বর শক্তি স্তর কি সবচাইতে সর্বশেষ শক্তি স্তর, তাহলে সর্বশেষ শক্তি স্তরের যে সংখ্যাটা এটাই কি আমাদের পর্যায় সংখ্যা, বুঝছো? একটাই নিয়ম এটা। তাহলে পর্যায় সংখ্যা কত, পর্যায় সংখ্যা হচ্ছে 3।
দেখবা যে এই যে ইলেকট্রন বিন্যাস করার পরে মেন কথা বাংলায় বলতে মানে একদম সোজা সাপটা বলতে গেলে যেটা বড় সংখ্যা পাবা পুরো পর্যায় মানে ইলেকট্রন বিন্যাসের ভিতরে যেটা বড় সংখ্যা পাবা সেই বড় সংখ্যাটা হচ্ছে কি পর্যায় সংখ্যা, ঠিক আছে। তাহলে এই যে পর্যায় সংখ্যা হচ্ছে কি আমাদের 3। এখন আসো গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে, যদি আসো গ্রুপের ভিতর দেখবা যে 3টা নিয়ম আছে, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, হ্যাঁ। তাহলে নিয়ম নম্বর হচ্ছে কি 1। নিয়ম 1-এর ভিতরে নিয়ম 1-এর ভিতরে দেখবা যে কি পাবা, নিয়ম 1-এর ভিতরে আমি যদি নিয়মটা বলি, দেখো যে কোনো একটা মৌল নাও, সেটা হচ্ছে মনে করো সোডিয়ামের কত 11, তাহলে সোডিয়ামের 11 এর ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 আর 3s1, তাই না? এই 11 পাইলাম, এটার ইলেকট্রন বিন্যাস সোডিয়ামে। এখন এর ইলেকট্রন বিন্যাস করলে দেখবা যে নিয়ম 1-এ তোমাদের বইতে যাও, বইতে হচ্ছে 66 পৃষ্ঠা, ঠিক আছে। 66 পৃষ্ঠার ভিতরে তোমরা বইগুলা খেয়াল করবা, শুধু যে পড়াচ্ছি এটা পড়াইলে দেখলা এমন না, বইগুলা খেয়াল করে করে ওইগুলা দেখায় রাখবা, তাহলে দেখবা পরবর্তীতে এগুলা কি পড়তে গেলে ইজি হবে, জিনিসগুলা বুঝতে পারতেছো তো কোনটা কি। তাহলে তোমার হচ্ছে গ্রুপ 1-এ দেখো তোমাদের বলতেছে বইতে যে ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, তবে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে আসো মিলাও, সর্বশেষ কক্ষপথ এইটা প্রথম শক্তি স্তর, প্রথম কক্ষপথে এইটা, আর এইটা সেকেন্ড শক্তি স্তর, দেখো এই 2 2 আছে না, তাহলে এটা কি একই শক্তি স্তর। আর 3 নম্বর দেখো 3 নম্বর শক্তি স্তরে কি আছে, 3 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, ওর মাথার উপরে কি একটা ইলেকট্রন আছে। তাহলে দেখো নিয়মের সাথে এই নিয়মের সাথে মিলে কিনা, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, তাহলে দেখো বাইরের প্রধান শক্তি স্তর বলতে কি 3 না, সবার শেষ শক্তি স্তর বা শেষ প্রধান শক্তি স্তর এটা বাইরে না সবার, তোমাদের বইতে ভাষা লিখতেছে বাইরে, বা তোমরা বলতে পারো যে সর্বশেষ শক্তি স্তর, ঠিক আছে। তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা 3, এবং এদের যদি s অরবিটাল থাকে, এইগুলা কি s p d f, এই চারটা হচ্ছে কিন্তু আমাদের কি অরবিটাল, ঠিক আছে, এগুলাকে বলা হয় অরবিটাল। তাহলে এইরকম শেষ অরবিটাল মানে তোমার শেষ শক্তি স্তর কোনটা 3, এটা হচ্ছে শেষ শক্তি স্তর, এর অরবিটাল কোনটা s অরবিটাল। তাহলে যদি শেষ শক্তি স্তরে s অরবিটাল থাকে, তাহলে ওই s অরবিটালের ইলেকট্রন সংখ্যা কি ওর গ্রুপ সংখ্যা। তাহলে এর গ্রুপ সংখ্যা কত, আচ্ছা এটার পর্যায় সংখ্যা কত বলো তো, পর্যায় সংখ্যা দেখো তো, আমি বলছিলাম যে যদি ইলেকট্রন বিন্যাস করে ওর ভিতরে দেখবা যে সব থেকে বড় সংখ্যা কোনটা সহজে, তখন সেটাকে বলবা পর্যায় সংখ্যা। তাহলে পর্যায় সংখ্যা কত 3, দেখো এটা গ্রুপ মানে সব থেকে বড় সংখ্যা কত 3, বা যদি বইয়ের ভাষায় বলতে চাও তাহলে কি শেষ শক্তি স্তরকেই বলা হয়, মানে শেষ প্রধান শক্তি স্তরকে বলা হয় কি পর্যায় সংখ্যা। তাহলে শেষ প্রধান শক্তি স্তর কোনটা 3 না, এটা 1 নম্বর শক্তি স্তর, এই দুইটা আছে কি 2 নম্বর শক্তি স্তরে, আর এটা কি 3 নম্বর শক্তি স্তর, তাহলে মানে শেষ শক্তি স্তর 3, এবং এটাকে পর্যায় সংখ্যা বলতেছে। আর যদি গ্রুপ সংখ্যায় আসো, গ্রুপ সংখ্যা দেখবা যে এই যে আমরা বললাম না নিয়মটা হচ্ছে কি ছিল, যে শেষ শক্তি স্তর মানে শেষ প্রধান শক্তি স্তরে s অরবিটাল যদি থাকে, দেখো s আছে না 3 এর সাথে, তাহলে s অরবিটাল যদি থাকে তাহলে কি সেইখানে যে ইলেকট্রন সংখ্যা, তার যে ইলেকট্রন সংখ্যা সেইটাই কি এর গ্রুপ সংখ্যা। তাহলে দেখো এর উপরে ইলেকট্রন আছে কতটা 1, তার মানে ওই একই হচ্ছে কি এর গ্রুপ সংখ্যা। হ্যাঁ তুমি পর্যায় সারণীর সাথে মিলাবা, দেখবা যে 1 নম্বর গ্রুপে আছে কি সোডিয়াম অবস্থিত করতেছে, হ্যাঁ সোডিয়াম অবস্থান করতেছে। 2 নম্বর নিয়মে আসো, তাহলে 1 নম্বর নিয়ম ক্লিয়ার। হ্যাঁ এখন 2 নম্বরের নিয়মে দেখবা, এই যে এখানে 2 নিয়ম, হ্যাঁ 2 নিয়ম 2, ঠিক আছে। এখন 2 নম্বর নিয়মে দেখবা যে হচ্ছে কি আছে, তোমাদের বইটা আমি দেখাই, তাহলে তোমাদের বইতে দেখতেছে বোরন, হ্যাঁ তাহলে তোমাদের বইতে দেখাচ্ছে বোরন, বোরনের আছে কত ইলেকট্রন 5 আছে, আমি এখানে ডান পাশে দিলাম 5 এর ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2 2s2 আর 2p1, ঠিক আছে। এখন দেখো যে প্রথম শক্তি স্তর কোনটা, এই দুইটা, এই মানে s1s2 টা দেখো এর আগে 1 আছে, তাহলে এটাকে প্রথম শক্তি স্তরে। আর সেকেন্ড দ্বিতীয় শক্তি স্তর কোনটা, দেখো 2 2 আছে, তার মানে কি এটা দ্বিতীয় শক্তি স্তরে অবস্থিত। এই দুইটা অরবিটাল কি আমি আবার বললাম যে s p d f এইগুলা কিন্তু কি, এইগুলা হচ্ছে সব অরবিটাল, এটা মনে রাখবা, এইগুলা সব অরবিটাল। আর এর আগে যে সংখ্যাগুলো থাকে এই যে 1 2 3 এগুলা কি সব প্রধান শক্তি স্তরের মান, এগুলো হচ্ছে n = 1
2 3 4, ঠিক আছে। তাহলে 1 যদি থাকে কোথাও, তাহলে 1 থাকলে ওইটা হচ্ছে কি প্রথম শক্তি স্তরে অবস্থিত, প্রথম প্রধান শক্তি স্তরে। আর 2 থাকলে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে। 3 যদি কোনো দিয়ে 3 যদি আগে 3 দিয়ে কিছু একটা থাকে 3s টাইপের এরকম, তাহলে এটা কি তৃতীয় প্রধান শক্তি স্তরে, ঠিক আছে। এখন তাহলে তুমি যদি বোরনের এই বোরনটা খেয়াল করো, যে বোরনের ভিতরে দেখবা যে সর্বশেষ শক্তি স্তর কোনটা, 2। এই দেখো এখানে 2 আছে, সর্বশেষ প্রধান মানে সর্বশেষ প্রধান শক্তি স্তর যেটা বলা হচ্ছে, অর্থাৎ এখানে সংখ্যা কত, সবথেকে বড় 2 না? তাহলে 2 এর ভিতর দেখবা যে সর্বশেষ প্রধান শক্তি স্তরের ভিতরে 2p2 এবং 2p1 সরি 2s2 এবং 2p1 অবস্থিত। তাহলে তোমাদের নিয়ম 2 এর ভিতরে খেয়াল করো, বইতে খেয়াল করো, দেখো যেখানে বলতেছে যে সর্বশেষ যদি ইলেকট্রন বিন্যাসের করার পরে, তোমাদের বইয়ের ভাষাটা আমি একটু বলি, যে ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s ও p অরবিটাল থাকে, শুধু s ও p অরবিটাল, খেয়াল রাখতে হবে যে শুধু s থাকবে। দেখো এটা s অরবিটাল আছে এবং এটার p অরবিটাল আছে, এখানে কি আর কিছু আছে, d t আছে, কিছু d নাই কিন্তু। তাহলে যদি বলতেছে নিয়ম 2, দেখো যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে, তবে ওই s ও p অরবিটাল মোট ইলেকট্রন সংখ্যার সাথে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে আসো, আমি যদি পর্যায় সংখ্যাটা এর বলি, পর্যায় সংখ্যা কি, এর যে বড় সংখ্যা যেটা ইলেকট্রন বিন্যাসের পরে, সেটাই হচ্ছে কি পর্যায় সংখ্যা, তাহলে কি 2। আর গ্রুপ সংখ্যার ভিতরে দেখবা এটা গ্রুপ, হ্যাঁ, গ্রুপ সংখ্যাটা কিভাবে নির্ণয় করবা, বলতেছে যে সর্বশেষ বাইরের প্রধান শক্তি স্তর অর্থাৎ কত, 2। তাহলে সর্বশেষ প্রধান শক্তি স্তরে যে দ্বিতীয় নম্বর প্রধান শক্তি স্তরে অবস্থিত, তাহলে কি কি আছে, s অরবিটাল এবং p অরবিটাল দুইটাই আছে। তোমাদের বলছে যে সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল ও p অরবিটাল দুইটাই থাকে, তখন ওদের ইলেকট্রন যোগ করতে হয়, অর্থাৎ এই 2 যোগ করবা আর এই 1, তার মানে এই দুইটা যোগ করবা, দুইটারই ইলেকট্রন যোগ করবা, সাথে যোগ করবা কি 10। হ্যাঁ, তাহলে 10 যোগ করার পরে কত পাচ্ছ, এখানে 13 পাওয়া যাচ্ছ। তাহলে দেখবা যে গ্রুপ সংখ্যা কত পাচ্ছ, এই বোরনের গ্রুপ সংখ্যা পাচ্ছ 13। হ্যাঁ, এরপরে দেখবা যে নিয়ম 3 এর, হ্যাঁ, নিয়ম 3টা খেয়াল করো, এটা 2 নম্বর নিয়ম, এর পর্যায় সংখ্যা গেল, গ্রুপ সংখ্যা গেল। এবার নিয়ম 3 এ আসো, নিয়ম 3। তাহলে নিয়ম 3 এ কি বলতেছে দেখো, বলতেছে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, ওর আগের প্রধান শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তখনই ওটা হচ্ছে কি হবে, তখন এটা নিয়ম 3 এর ভিতর যাবে। তাহলে এর একটা ইলেকট্রন বিন্যাস করো, দেখো আয়রন, আয়রনে কত 26, এর ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2 2s2 2p6, এটা 6, হ্যাঁ, আচ্ছা 3s2 3p6, 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে কতগুলো হলো, 10টা 18টা, হ্যাঁ, আমাদের লাগবে আর 26টা। তাহলে 3p6 4s2 3d কত 6 যাবে, তাহলে দেখো এই পর্যন্ত 20টা আর এই 6টা, মোট আমাদের 26টা পেয়ে গেলাম এর ইলেকট্রন বিন্যাস। এখন এর ইলেকট্রন বিন্যাসে দেখো বলতেছে কি, যে সর্বশেষ প্রধান শক্তি স্তরে, মানে সর্বশেষ বাইরের, তোমাদের বলতেছে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর, তাহলে এইখানে যদি দেখো এইটা হচ্ছে প্রথম প্রধান শক্তি স্তর, আর এই দুইগুলা যেগুলা আছে এটা কি দ্বিতীয় প্রধান শক্তি স্তর। এই 3 দেখো, এইটা সহ এইটা, এই 3 দিয়ে 3 নম্বর প্রধান শক্তি স্তরে কোনটা কোনটা আছে, 3s2 আছে, 3p6 আছে, বা 3d ও 6 আছে। অর্থাৎ দেখবা যে এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও কি 3 আছে, তাহলে এটা 3 নম্বর প্রধান শক্তি স্তরের অংশ। তাহলে আর 4 নম্বর প্রধান শক্তি স্তর এই একা আছে, তাহলে কি আমাদের সবচেয়ে বড় প্রধান শক্তি স্তর কোনটা, বা সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর কোনটা, শেষ শক্তি স্তর, সেটা হচ্ছে কি 4, ঠিক আছে। তাহলে এই যে এই 4, তাহলে বলতেছে যে সর্বশেষ বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, তাহলে দেখো এর সাথে কি s অরবিটাল আছে না, এখানে s অরবিটাল থাকে, এবং এর পূর্বে অর্থাৎ এর আগের প্রধান শক্তি স্তর কোনটা, তাহলে 3, 4 এর আগের প্রধান শক্তি স্তর কোনটা, 3 না, এবং 3 এ যদি d থাকে, দেখো তো d আছে না, এই যে এর আগের প্রধান শক্তি স্তর, তাহলে 3 নম্বর, এবং 3 এ কি আছে, d অরবিটাল আছে, আর এদের কি s অরবিটাল থাকতে হবে, অর্থাৎ সর্বশেষ বাইরে। আবার খেয়াল করো, বলতেছে যে সর্বশেষ বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, তাহলে সর্বশেষ বাইরের প্রধান শক্তি স্তর কোনটা, 4s, তাহলে এখানে s অরবিটাল আছে না 4, s অরবিটাল আছে, এবং এদের পূর্বেরটা কি,
এদের আগের প্রধান শক্তি স্তর কোনটা? তাহলে 3টা। তাহলে এটাই যদি ডি থাকে, কি বলতেছে, যদি ডি থাকে তাহলে দেখো ডি অরবিটাল তো আছে, তাহলে কি বলতেছে যে এদের গ্রুপ সংখ্যাটা হবে এই যে দুইটা, সরি, এই যে এস যেটা মানে সর্বশেষ বাইরের প্রধান শক্তি স্তর যেটা, তাহলে সেইখানের ইলেকট্রন যোগ সহ এর আগের যে ডিটা শুধু কিন্তু ডিটা এখানে এস এবং পি গুলা কিন্তু যোগ করা যাবে না, শুধু এই ডি এবং এই সর্বশেষ মানে প্রধান শক্তি স্তর বা বাইরের প্রধান শক্তি স্তরের যে এস অরবিটাল যদি থাকে তার ইলেকট্রন এই যে 2, আর এর আগেরটার কি আগের প্রধান শক্তি স্তরে মানে আগের প্রধান শক্তি স্তর কত, তাহলে 3 নম্বর প্রধান শক্তি স্তরে কোনটা, ডি অরবিটালের যেটা, এগুলো কিন্তু সব ডি অরবিটাল, এসপি ডিএফ এগুলো সব অরবিটাল। তাহলে এর আগের প্রধান শক্তি স্তর কোনটা, 6, মানে আগের অরবিটাল কোনটা, 6 আছে ডি তে। ওই ডির ইলেকট্রনটা এই দুইটারে যোগ করেই তুমি কি পাবা, এর গ্রুপ সংখ্যা পাবা, অর্থাৎ কত, 8। এর গ্রুপ পাচ্ছ কত, তাহলে 8। আর এদের পর্যায় কত, এই আয়রনের পর্যায় কত দেখবা, পর্যায় বলছিলাম যে পর্যায় হচ্ছে কি এই সবচাইতে বড় সংখ্যা যেটা একদম বাংলায় মানে সোজা সবটা যেটা বলতে গেলে এই যে 4 নম্বর, 4 হচ্ছে কি সবচাইতে বড়, বা এটা যদি তুমি মনে রাখতে পারো যে সবচাইতে বড় বা সর্বশেষ প্রধান শক্তি স্তর, তা সর্বশেষ প্রধান শক্তি স্তর কত, 4 না, তাহলে এই 4ই কি এর পর্যায় সংখ্যা। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু 3টা নিয়ম শিখে গেলাম। তাহলে এই 3টা নিয়ম এবং ওই যে পর্যায় সংখ্যাটা, হ্যাঁ, এটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আসতে পারে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে এই অধ্যায়ের ক্ষেত্রে দেয় এই টপিকসটা। হ্যাঁ, এই টপিকসটা থেকে কোশ্চেন করবে যে 2টা 3টা মূল্য দিয়ে দিবে এবং এদের কি দেখা গেল পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে বললো। এটা খুবই 100% ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখবা যে আচ্ছা এরপরে আসো আর কি করবা, যে এরপরে দেখবা যে সবচাইতে গুরুত্বপূর্ণ আর একটা টপিক, সেটা আমি দেখাই দিই। 4.6 তোমাদের বইতে দেখবা যে 70 পৃষ্ঠায়, হ্যাঁ 70 পৃষ্ঠা 4.6 দেখবা যে মৌলের হচ্ছে কি পর্যাবৃত্ত ধর্ম। ঠিক আছে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। ঠিক আছে, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এখন আসো মৌলের পর্যাবৃত্ত ধর্মের ভিতরে দেখবা 3 নম্বর সি দিয়ে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এগুলো কি কি আছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের জানাই লাগবে, যে কি পরমাণুর আকার। হ্যাঁ, এই টপিকসটা একদম 100% আসবেই, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ যেটাকে বলা হয়, আমি সংক্ষেপে লিখলাম ব্যাসার্ধ। আর 2 নম্বর টপিকসে দেখবা তোমাদের আর একটা জিনিস কি আছে, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং 4 নম্বর টপিকসটা জানা লাগবে তড়িৎ ঋণাত্মকতা। এই 4টা টপিকস, হ্যাঁ এইটা একদম মানে যদি বলো এই অধ্যায়ের 500% ইম্পর্টেন্ট, তাহলে এইটাই সেই 500% ইম্পর্টেন্ট, যেটা ছাড়া এই অধ্যায়ের কোশ্চেনই হবে না, যেটা ছাড়া বোর্ড কোশ্চেন হওয়া সম্ভবই না। হ্যাঁ, এটা একদম মনে করো এটারে তুমি 500% ইম্পর্টেন্ট দিয়ে রাখবা, যে এটা আসবেই, এটা না আসলে মানে বললাম না কোশ্চেনই স্বয়ং সম্পূর্ণ হবে না। এখন আসো সব থেকে গুরুত্বপূর্ণ টপিকসে তাহলে আমরা চলে যাই। আমরা সব থেকে প্রথমে শিখবো কি পরমাণুর আকার, হ্যাঁ বা পরমাণুর আকার বা ব্যাসার্ধ। এইটা শিখতে পারলে এই 3টা একদম ইজি। ঠিক আছে, এইটা যদি শিখতে পারো প্রথমটা পরমাণুর আকার বা তোমার পারমাণবিক ব্যাসার্ধ, এইটা শিখতে পারলে এই 3টা ওর হাত ধরে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মেইন জিনিসটা পড়বো শুধু পরমাণুর আকার বা ব্যাসার্ধ, এইটা আগে শিখবো। এখন আসো
এটার ক্ষেত্রে যদি আমি তিনটা মৌল তোমাদের এরকম বলবে যে কোশ্চেনে, এবার অনেক জায়গা দেখলাম যে অনেক স্কুলের ভিতরে টেস্ট পরীক্ষার ভিতরে এই কোশ্চেনটা দিছে যে হচ্ছে কি তিনটা মৌল, এবং বোর্ড কোশ্চেনে দেখবা যে মেডিজি খোলো, টেস্ট পেপার খোলো, যেটাই খোলো না কেন খুললেই দেখবা যে এটা এইভাবে আসতেছে যে তিনটা মৌল বলবে বা চারটা মৌল দিবে এবং তাদের সংখ্যা দিয়ে দিবে আর কি, পারমাণবিক সংখ্যা দিয়ে বলবে কি এদের পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো, ঠিক আছে, বা বলবে কি এই যে এই তিনটা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতা ব্যাখ্যা করো ওই তিনটা মৌলের, ঠিক আছে। এখন তাহলে তুমি একটা দেখো এটা কিভাবে, যদি মনে করো আমাদের মৌল দিছে হচ্ছে কি কার্বন, মানে সংখ্যা বলে দিবে 6, হ্যাঁ, পর্যায় সংখ্যা বলে দিবে বা পারমাণবিক সংখ্যা বলে দিবে, কার্বন দিছে আর মনে করো অ্যালুমিনিয়াম দিছে আর হচ্ছে কি ফসফরাস দিছে, এই তিনটা মৌল দিছে। এখন যদি আমরা এগুলা আঁকানোর চেষ্টা করি একটু, তুমি প্রথমত তোমাদের দেখো যে কোশ্চেনটা আসবে এরকম যে যে বলবে যে 6 নম্বর পর্যায়ে পারমাণবিক সংখ্যা 6, 13 এবং 15 এদের পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো, এটা হচ্ছে কোশ্চেন হবে। এখন তুমি এর আনসার কিভাবে করবা, প্রথমত তুমি এই সংখ্যাগুলো এই জিনিসগুলা চিহ্নিত করতে হবে, তোমার বলবা যে পারমাণবিক সংখ্যা 6 যার যেটা হচ্ছে কি মৌল কার্বন, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা কত 13 যার যে মৌলটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 15 যে মৌলটা হচ্ছে কি ফসফরাস, ঠিক আছে। এই তিনটা মৌলকে শনাক্ত করলা, এই শনাক্ত করতে পারলেই 1 মার্ক পাবা, ঠিক আছে। এরপরে সেকেন্ড স্টেপটা কি হবে, তোমার পরের একটা প্যারা মানে একটু ফাঁকা জায়গা রেখে সেকেন্ড আরেক জায়গায় লিখবা, শুরু করবা যে ইলেকট্রন বিন্যাস দিয়ে এই তিনটারই কি করবা ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস যে 1s2 2s2 2p6 3s2 3p6 এইভাবে দিয়ে ইলেকট্রন বিন্যাস করলা। এইটা গেল এই তিনটার ইলেকট্রন বিন্যাস করলা। এখন 3 নম্বর স্টেপে কি হবে দেখো, 3 নম্বর স্টেপটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তোমরা এই দুটা নিজেরা করতে পারবা এবং গাইড দেখলে বুঝতে পারবা যে গাইডে কিভাবে সলভ করতেছে, আমি তারপরেও দেখা দিচ্ছি যে এইটা এরকম। এখন আসো কার্বনের ভিতরে, কার্বনের যদি দেখো আচ্ছা কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, কার্বনের যদি মনে করো 1 নম্বর কার্বনের কত 6 না, কার্বন 6, তাহলে এদের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন যাবে, দুইটা একসাথে যায় ইলেকট্রন, আমি দুইটা দুই পাশে দিছি, হ্যাঁ, তাহলে আর কার্বনের হচ্ছে কি পরেরটায় যাবে কতগুলো 8টা যাইতে পারে, ঠিক আছে, যাইতে পারবে 8টা, বাট আমাদের তো আছে 6টা ইলেকট্রন, তাই না, এর তো 6টা ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথে 2টা চলে গেছে, পরের কক্ষপথে কয়টা যাবে 4টা, তাহলে এইটা হয়ে গেল। এরপরে আসো যদি আসো অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়ামে দেখো 13, তাহলে অ্যালুমিনিয়ামে 13 হইলে প্রথম কক্ষপথ, সেকেন্ড কক্ষপথ এবং 3 নম্বরটা কক্ষপথ লাগবে। এর কেন দেখো প্রথম কক্ষপথে যাবে কি 2টা ইলেকট্রন, পরের কক্ষপথে যাবে কি 8টা ইলেকট্রন, তারপরের কক্ষপথে কয়টা যাবে 3টা, কারণ কি প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা, এই যে দ্বিতীয় কক্ষপথে 8টা, তাহলে 10টা হইলো, আর 3 নম্বর কক্ষপথে কয়টা 3টা করে ইলেকট্রন যাবে, তাহলে 13টা। এরপরে তুমি যদি আসো ফসফরাসের ক্ষেত্রে, ফসফরাসটা এখানে আঁকাও, হ্যাঁ এটা ফসফরাস গেল 15, ঠিক আছে, তাহলে 15 যদি দেখো প্রথম কক্ষপথে কয়টা 2টা, তারপরে 8টা, তারপরে কয়টা 15টা না, তাহলে পরে লাস্টেরটায় 5টা যাবে, এই 5টা ইলেকট্রন গেল। তাহলে এই তিনটা তুমি চিত্র আঁকাইলা, তোমাদের দেখবা যে গাইডে কি এই চিত্রগুলো দেয় নাই, তুমি সুন্দরভাবে আমি যেভাবে বলি সেইভাবে নিজের ভাষায় ব্যাখ্যা করে বুঝাই দিয়ে আসবা, দেখবা যে কোনো মার্ক কাটতে পারবে না, ঠিক আছে। তাহলে তোমাদের প্রথম স্টেপ কি হবে, যদি এরকম 3টা মৌল দিয়ে বলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ ব্যাখ্যা করো বা এই 3টা ব্যাখ্যা করো, এটা কমন যেগুলো স্টেপ বললাম এই একদম কমন স্টেপ। প্রথমে তোমার মৌলগুলো চিহ্নিত করতে হবে, যে এই পারমাণবিক সংখ্যা বলে দিবে, তো তোমার পর্যায় সংখ্যা বলে দিবে বা পারমাণবিক সংখ্যা বলে দিবে, তাহলে বলবা যে 6 নম্বরে হচ্ছে কি কার্বন, 13 হচ্ছে কি অ্যালুমিনিয়াম ছিল, আর 15 হচ্ছে কি ফসফরাস। এরপরে এই মানে সেকেন্ড স্টেপে কি করবা, তোমার ইলেকট্রন বিন্যাস করবা, তিনটার ইলেকট্রন বিন্যাস, আর 3 নম্বর স্টেপে কি করবা, 3 নম্বর প্যারাতে এই 3টা চিত্র আঁকলা, এবার এর সাথে বর্ণনা দিবা। দেখো তোমার তো এটা গতে বা ঘতে যেটা আসো, এর সাথে বর্ণনা কিভাবে দিবা, যে বলবা যে যে হচ্ছে মৌলের যে মৌলের হচ্ছে কি কক্ষপথ বেশি, মানে যে মৌলের কক্ষপথ বেশি বা কম, মনে করো কম কক্ষপথ এদের কত, দেখো তো এদের কক্ষপথ আছে কত 2টা না, এই যে একটা কক্ষপথ n হচ্ছে কত 1, আর এদের এইটা কত 2 নম্বর কক্ষপথ n হচ্ছে কত 2, তো এদের কক্ষপথ আছে 2টা আর এদের কয়টা করে 3টা করে, এই দুইজনের কক্ষপথ কত
তিনটা, মানে প্রধান শক্তি স্তর বা কক্ষপথ যেটাই বলতেছো, এইটাকে প্রধান মানে কক্ষপথও বলা হয়, আবার কি প্রধান শক্তি স্তরও বলা হয়। তাহলে এদের এই একটা শক্তি স্তরে, একটা শক্তি স্তরে, একটা শক্তি স্তর, এদের একটা দুইটা তিনটা, আর এদের কয়টা? দুইটা না, মানে সরি কার্বনের দুইটা না। তাহলে কার্বনের যদি দুইটা শক্তি স্তর থাকে, তাহলে বলবা যে যে মৌলের কম কক্ষপথ বা কম শক্তি স্তর থাকে, প্রধান শক্তি স্তর থাকে, সেই মৌলের আকার ছোট। দেখো তো কার্বনের আকারটা ছোট না, আমাদের কতটুকু বড় বা ছোট এটা চিহ্নিত করতেছে। তাহলে এইটার কি আকার ছোট, আর এই দুইটার মনে করো আকার আমি এটা একটু বড় আকারে ফেলছি এই জন্য, কিন্তু এদের কি আকারগুলো সমান হওয়ার কথা, ঠিক আছে। এখন যে তিনটা কক্ষপথ, যেহেতু দুইজনেরই কি তিনটা করে কক্ষপথ আছে, তাহলে এইটার আকার কি সব থেকে ছোট। তুমি ভালোভাবে এভাবে লিখবা যে যে মৌলের কক্ষপথ বা প্রধান শক্তি স্তর কম, সেই মৌলের কি, সেই মৌলের আকার ছোট বা পারমাণবিক ব্যাসার্ধ ছোট। তাহলে কি কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ, এটার পারমাণবিক ব্যাসার্ধ কি পাইলা, এটার পারমাণবিক ব্যাসার্ধ পাইলা ছোট, ঠিক আছে, এটা গেল। কিন্তু দেখো এই মৌল দুইটা, এই যে অ্যালুমিনিয়াম এবং ফসফরাস, এদের দুইজনেরই কি তিনটা করে কক্ষপথ আছে। তাহলে কোনটা ছোট কোনটা বড়, এটা আমাদের চিহ্নিত করতে হবে যে কোনটা ছোট কোনটা বড়, এদের ভিতরে কোনটা ছোট কোনটা বড়। এখন আসো যদি বের করো যে কোনটা ছোট কোনটা বড়, দেখো তাহলে কিভাবে বের করবা এদের থেকে। যেহেতু আমরা কক্ষপথের 1 নম্বর কন্ডিশন কি ছিল, কক্ষপথের হিসাব, যার কক্ষপথ বা প্রধান শক্তি স্তর কম সে ছোট, আর যার প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বড় মানে বেশি, তা সে হচ্ছে কি পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বড়। তাহলে এ ছোট আর এই দুইজন কি সমান আমি এখন পর্যন্ত। এবার দ্বিতীয় কন্ডিশন অ্যাপ্লাই করবা, মানে দ্বিতীয় শর্ত। সেই দ্বিতীয় শর্তটা হচ্ছে কি, দেখবা এদের ভিতর কি আছে, এই প্রত্যেকের ভিতর কি থাকে, এই নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতর কি থাকে, প্রোটন থাকে। তাহলে প্রোটন কি পজিটিভ চার্জ বিশিষ্ট না, অর্থাৎ নিউক্লিয়াসও কি পজিটিভ চার্জ বিশিষ্ট। যদি প্রোটন পজিটিভ চার্জ হয় তাহলে কি নিউক্লিয়াসও পজিটিভ চার্জ বিশিষ্ট। তাহলে এদের দেখো আমরা কি জানি প্লাস এবং মাইনাস কি হয়, হ্যাঁ প্লাস এবং মাইনাস আমাদের কি আকর্ষণ করে, আর মাইনাস মাইনাস কি বিকর্ষণ বা প্লাস প্লাস বিকর্ষণ করে। তাহলে এইগুলা কি সব দেখো, এই ইলেকট্রন গুলো কিন্তু সব নেগেটিভ, এরকম ভাবে ইলেকট্রন চিহ্নিত করে। এদের কি সব নেগেটিভ না এরা, এই যে সর্বশেষ কক্ষপথে কি 5টা ইলেকট্রন আছে, আর এদের কয়টা আছে, এই যে 2টা আর এখানে একটা, মোট 3টা ইলেকট্রন ছিল এদের। তাহলে এই জায়গা দেখবা যে সর্বশেষ কক্ষপথে যার ইলেকট্রন বেশি, অর্থাৎ এদের যদি 5টা ইলেকট্রন থাকে, এই 5টা দ্বারা এখানে যে এর ভিতরে যে পজিটিভ চার্জ, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যে পজিটিভ থাকতেছে, এইটা কি আকর্ষণ হবে বেশি কিনা এই 3টার থেকে। এইখানে 3টা দ্বারা নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আকর্ষিত হবে, আর এখানে 5টা ইলেকট্রন দ্বারা এখানে পজিটিভ চার্জ আকর্ষিত হবে। তাহলে আকর্ষণ বিকর্ষণের দিকে, অর্থাৎ আকর্ষণ শক্তি কার বেশি হবে, 5টা দিয়ে আকর্ষণ বেশি হবে 3টার তুলনায়। তাহলে কি এটা যত আকর্ষণ শক্তি বেশি, তত কি মৌলটা সংকোচন হয়ে আসবে, ছোট হয়ে আসবে। তাহলে কি আমাদের এইখানে ছিল এটা কত, ফসফরাস ছিল এটা, আর এটা ছিল কি আমাদের অ্যালুমিনিয়াম ছিল। তাহলে দেখো ফসফরাস কি হচ্ছে 5টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথের 5টা ইলেকট্রন দ্বারা এদের নিউক্লিয়াসটা কি বেশি শক্তিতে আকর্ষিত হয়ে আসতেছে। তাহলে কি এটা ছোট, এটা সংকোচন হয়ে আসবে, এটা ছোট হবে, আর এটা কি হবে বড় হবে। তাহলে ঠিক আছে, তাহলে মূল কন্ডিশন, প্রথম কন্ডিশন হচ্ছে কোনটা, যার কক্ষপথ বেশি বা মানে যার কক্ষপথ কম, সেই মূল্যটা হচ্ছে কি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কম। আর যদি এরকম থাকে যে দুইটা মৌলর কক্ষপথ সমান, এবার তুমি যাবা দ্বিতীয় কন্ডিশনে, দ্বিতীয় শর্ত আরোপ করতে। তাহলে দ্বিতীয় শর্তের ভিতরে দেখবা শেষ কক্ষপথে কার ইলেকট্রন সংখ্যা বেশি আর কার কম। যদি ইলেকট্রন সংখ্যা যার বেশি হবে, সেই ইলেকট্রন গুলো দ্বারা এর ভিতরের পজিটিভটা চার্জ কি বেশি শক্তিতে আকর্ষিত হবে। তাহলে যত শক্তি নিয়ে আকর্ষিত হবে তত কি হবে, মৌলটা সংকোচন হয়ে আসবে, ঠিক আছে। তাহলে এই মৌলটা সংকোচন হয়ে আসলে কি সেই মৌলটা ছোট হবে আর এটা বড় হবে। তাহলে যদি বড়, সব থেকে বড় কোনটা, তাহলে বড় হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে বড় কোনটা ফসফরাস, তারপরে বড় কোনটা কার্বন, মানে কার্বন সবার চেয়ে ছোট, ঠিক আছে। এটা হচ্ছে কি ক্রম, সেটা লিখবা যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধের ক্রম, হ্যাঁ পারমাণবিক আকার বা ব্যাসার্ধের এটার ক্রম, ঠিক আছে। এইভাবে এটা লিখে দিয়ে আসলা, তাহলে তুমি পেয়ে গেলা যে এটার ক্রম। আর মাঝখানে ওই লেখাগুলো লিখবা, যে ব্যাখ্যা দিবা যে যেটা ছোট মানে পারমাণবিক আকার এই তোমার হচ্ছে কক্ষপথ যার কম সে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কম, যার বেশি সে তার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বেশি। তারপর হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনটা লিখবা যে যার ইলেকট্রন সংখ্যা বাইরে বেশি, সে কি সেই ইলেকট্রন দ্বারা
নিউক্লিয়াসের পজিটিভ চার্জ বেশি শক্তি নিয়ে আকর্ষিত হয় এবং তখন কি হবে, যার ইলেকট্রন সংখ্যা বেশি সে কি বেশি সংকোচন মানে আকর্ষিত হবে এবং কি সংকোচন করে ফেলবে মূল্যটা, আর এটার কি তাহলে কম। এভাবে এটা দিয়ে ব্যাখ্যা দিয়ে এই ক্রোমোলাস্টে লিখে দিয়ে আসবা। এবার আসো, যদি এইটা ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি এই তিনটাও ব্যাখ্যা করতে পারবা। এই তিনটার ক্ষেত্রে দুইটা লাইন লিখে রাখো, যেটা এই লাইন দুইটা কি হবে, যার বা যে মৌলের, এরপরের স্টেপ যদি এরকম বলে যে ওই তিনটা মৌল, যে তিনটা মৌলের কথা বলতেছে, যে তিনটা মৌলের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা ব্যাখ্যা করো, তাহলে তোমরা কি করবা, এই পর্যন্ত একদম কমন, সবারই কমন, এই চারটার জন্যই কমন। এই পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হইলে তো এটা শেষ। আর এই তিনটা যদি বলে তখন এই পারমাণবিক আকার বা ক্রমর মানে ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা বের করবা, করার পরে বলবা এই লাইনটুকু লিখবা যে মৌলের পারমাণবিক আকার, পারমাণবিক আকার ছোট বা ব্যাসার্ধ ছোট, সেই মৌলের এই যে এই তিনটা, বুঝছো, এইখানে জাস্ট বসাই দিবা, এই তিনটা কি সেই মৌলের এই তিনটা হচ্ছে বড়, বুঝছো, অর্থাৎ কি বড়, এই যে তোমার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা বড়। যে মৌলের পারমাণবিক আকার ছোট সেই মৌলের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি বা তড়িৎ ঋণাত্মকতা বড় বা বেশি, বুঝছো, সরি বেশি লিখবা এখানে, তাহলে বেশি, ঠিক আছে। এইটা হলো 1 নম্বর পয়েন্ট। আর লিখবা কি, তাহলে যে মৌলের উল্টা, যে মৌলের পারমাণবিক আকার বড় সেই মৌলের, হ্যাঁ, এই দুইটা লাইন লিখবা, সেই মৌলের এইখানে জাস্ট এই তিনটা বসাই দিবা, এই কথা তিনটা, হ্যাঁ, যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা কম, ঠিক আছে। এই যে এই দুইটা লাইন লিখে তাহলে তুমি যদি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ ক্রম পেয়ে যাও, তাহলে এটার বিপরীত হবে এই তিনটা, বলবা তখন যে ইলেকট্রনাশক, যেহেতু মৌল তিনটার ভিতরে কি সবথেকে বড় কোনটা, অ্যালুমিনিয়াম, তাহলে কি অ্যালুমিনিয়ামের এই তিনটা কম, অর্থাৎ আয়নীকরণ শক্তি কম, ইলেকট্রন শক্তি কম এবং তড়িৎ ঋণাত্মকতা কম। আর যদি আর বলবা যেহেতু কার্বনের কি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ সবথেকে মানে কম, তাহলে হচ্ছে কি এদের বেশি, কার্বনের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা তিনটাই কি কম, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় মানে টপিকস, যেটা একদম মনে করো ট্রিপল স্টার দাও আর 500% দাও, হ্যাঁ, আমি মূলত সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটাকে দেখি 500% ইম্পর্টেন্ট, হ্যাঁ, এইটা একদম শিওর ভাবে এই অধ্যায় থেকে আসবেই, এটা ছাড়া কোনো কোশ্চেন হবে না, এটা শিওর থাকো। যদি আসে তো আমরা বলো, এইটা হচ্ছে সব থেকে মূল টপিকস এটা। আর পর্যায় সারণী এবং কি মানে পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা নির্ণয় এবং কি তোমার হচ্ছে এই পরমাণুর আকার বা ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা ব্যাখ্যা করা, এই দুইটা টপিকস মিনিমাম এইটা পড়লে তুমি সৃজনশীলটা কনফার্ম করতে পারতেছো, একদম তুমি 10 পাবা, হ্যাঁ, এটুকু শিওর থাকো, হ্যাঁ। তো এইটা হচ্ছে খুব ভালোভাবে পড়বা, যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবা, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব, এবং ভালোভাবে করবা, এটা হচ্ছে কথা। যদি একান্ত আরো কোনো সমস্যা হয় সেটা আমি পরবর্তীতে ইনশাআল্লাহ দেখাই দেবো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত।